এবং AWC 24/7 সেখানে পানীয় জলের সুবিধা প্রদান, স্কুল এবং AWC টয়লেটগুলোতে চলমান যে কলের জলের সুবিধা প্রদান, দিস আর দ্য ক্রাইটেরিয়া। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খামতি আছে, সেগুলো মানে চলছেই। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেইভাবে কাজ করছে। সাপ্লিমেন্টারি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এতগুলো পয়েন্ট আপনি বলেছেন যে এগুলো মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজে থাকবে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু আমার চোখে দেখা এই ভিলেজ, মডেল ভিলেজটা, ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিউনিটিস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েতে, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এইগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাইব যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we'll try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? Why will not think for? আপনি প্লিজ সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটাই তো সাপ্লিমেন্টারি। এগুলো হবে কি? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজের পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে চাই। মাননীয় স্পিকার স্যার, আমারও একটু সাপ্লিমেন্টারি একটা কোয়েশ্চেন আছে। একটা শুনুন, একটা কোশ্চেনের পরে সাপ্লিমেন্টারি করলেন বিশ্বকত বাবু, পাশাপাশি আমাদের এলওপি সাহেব, তিনটা সাপ্লিমেন্টারি তো করলে বাকি কোশ্চেন গুলো কিন্তু আসবে না। একটু যেটা আমার যে রামচন্দ্রঘাট এলাকায় পদ্মদিন যে ব্লক, ওই ব্লক এলাকাতে মডেল ভিলেজ, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে। ওই ভিলেজে আমি যে পদ্মদিন যে ব্লকটা, ওই ব্লকে রিভিউ মিটিং এ আমি 2-3 আমি ব্লকে মিটিং এ আমি গিয়েছি এবং রিভিউ মিটিং এ আমি বলেছি যে এই খিরুটনগর বিসি এটা একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু এখনো সে মডেল ভিলেজে এখনো এমন আছে 70-80 বছর একটা গ্রামে এখনো ইট বসানো হয়নি। এটা কি মডেল ভিলেজ স্যার? তৈরি হবে সেখানে পানীয় জলের ব্যবস্থা এখনো হয়নি স্যার। আপনি সাপ্লিমেন্টারি এটা করুন। হ্যাঁ, এটাই স্যার, এটা আমার জিজ্ঞাসা যে মডেল ভিলেজের যে শর্তগুলি থাকে তার ভিতরে তো জনগণের রাস্তা, পানীয় জল, বিদ্যুতের সংযোগ, এগুলো তো পূরণ হচ্ছে না। কি ধরনের মডেল ভিলেজ স্যার? তাহলে তো কি ধরনের মডেল ভিলেজ স্যার? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় অপোজিশন লিডার যে কথাটা বললেন, যে বিষয়গুলো উনি উত্থাপন করলেন, প্রতি ঘরে সুশাসন আমাদের চলছে, কিন্তু বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির কার কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি, সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলিয়ে এগুলো চলছে, এগুলো তো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা কি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি এটা 23-24 এটা কমপ্লিট পথে, যা আগের থেকে এটা শুরু হয়েছে 23-24। দেখুন আমরা
নিশ্চয়ই আমরা করবো। কোথাও কোনো খামতি থাকলে আমাদের গোচরে আনবেন, সেগুলো আমরা দেখবো। তো আমরা এনেছি। মানে ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বা কাউকে ভয় পাওয়ার কিছু নেই, না, না, এটা ভয়ের কিছু নেই। আমরা যে উত্থাপন করছি, ঠিক আছে বলেছেন, আমরা দেখছি না বলেই এগুলো বলছি। ঠিক আছে হবে। রাস্তাঘাট, পানীয় জল, কাজের সংস্থান, সার্টিফিকেট, এগুলো করুন, উইল বি ভেরি হ্যাপি। ঠিক আছে। তৃতীয় প্রশ্নটি এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। স্পিকার স্যার, আমার স্টার্ট কোয়েশ্চন নাম্বার 17 মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় 17 নম্বর কোশ্চেনে উনি বলেছেন যে 1 নম্বরে মহকুমা সদর এলাকা হিসাবে শৈলাংটাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে মহকুমা সদর এলাকা হিসাবে শৈলাংটাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। এই বিষয়ে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, না হলে তার কারণ প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, আমি লং ত্রয়বেলী মহকুমাবাসীর তরফ থেকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনাকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মহকুমা সদর এলাকা শৈলেখাতে একটা আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের যে প্ল্যান, সেটা হাতে নেওয়ার জন্য। তবে এটাও অনুরোধ করব, যেহেতু পাবলিক রিলেটেড এই বিষয়টা, আমরা জানি আজকাল আমাদের সরকারের তরফ থেকে স্কিল ইন্ডিয়া মারফতে বিভিন্ন যুবকদের তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ চলছে। এর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তার পাশাপাশি আমরা এটাও জানি একটা এলাকা তার সাংস্কৃতিক চিন্তা চেতনের মধ্য দিয়ে বিভিন্ন সমাজ বিরোধী কার্যক্রমগুলো থেকে দূরে থাকে একটা সমাজ। তো তার জন্য কালচারাল প্রোগ্রাম করার জন্য আমাদের টাউন হলের দরকার, স্কিল বিভিন্ন প্রশিক্ষণ করার জন্য টাউন হলের দরকার। কাজেই সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে যদি একটু তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া যায়। আমরা দেখেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা জায়গাও সিলেকশন করে রেখেছি, যদি সেখানে করা যায়। কারণ এখন এক্সিস্টিং যেটা আছে সেখানে সুন্দর প্রোগ্রাম করা যায় না, বহু মানদাতা আমলের টাউন হল। ঠিক আছে, আপনার সাপ্লিমেন্টারি মূল হচ্ছে আমার, হ্যাঁ, যত তাড়াতাড়ি করা যায়, তাই তো? এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্পিকার স্যার। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমি মাননীয় সম্ভবর সাথে যুক্ত করতে চাই, শুধু সাবডিভিশন এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, খাসচৌমনি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, তৈজিলি গ্রাম পঞ্চায়েত, তপসাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিং এর উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষীদের ট্রেনিং হচ্ছে, এসএসজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়। তো ইত্যাদি অনেক ধরনের স্কিলস ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হলঘর নেই। তো আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা ট্রেনিং দেওয়ার মতো, এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ স্যার। সাপ্লিমেন্টারি স্যার, আমার কমলাসাগর বিধানসভায় অত্যাধুনিক কোনো হলঘর নেই, যারই একটি আছে সাধারণ, এটাও মধুপুর পিএস এর ঠিক আছে, অধীনে আছে। ঠিক আছে দিদিমণি। নমস্কার। আমাদের যে কৃষ্ণবাবু তো বললেন
সব সাব ডিভিশনে একটি করে পঞ্চায়েত একটি অটোমেটিক আপনার পেশে আছে, ঠিক আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে বিষয়টা বলেছেন আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে আমি বলছি যে আরডি দপ্তরের সাথে মিলে ভূমি যে পরিদর্শন করেছেন আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটা নিশ্চয়ই সেটা হবে, যেহেতু বলেছি সেটা আগামী দিন নিশ্চয়ই করব। আর বাকি যে প্রশ্ন এখানে প্রস্তাব আকারে দিয়েছে, প্রস্তাব আসলে এগুলো নিয়ে ডিপার্টমেন্টে আমরা চিন্তা ভাবনা করব। স্যার সাপ্লিমেন্টারি জাস্ট এক সিঙ্গেল। আমি অনেকবার কোয়েশ্চেন জমা দিয়েছিলাম যে জম্মু জেলা সাব ডিভিশনের মধ্যে একটাও ভালো একটা অত্যাধুনিক হল এখনো নেই। আমি অনেকবার জমা দিয়েছিলাম, কাগজটি এখনো একটা আনসার আসেনি। তো জম্মু জেলা সাব ডিভিশন একটা বড় একটা সাব ডিভিশন, অ্যাবাউট 1 লাখ এরকম পপুলেশন আছে, তার জন্য কি কোনো সরকারি পরিকল্পনা আছে কি? জাস্ট জম্মু জেলা সাব ডিভিশনে অত্যাধুনিক একটা কমিউনিটি হল। আমি অনেকবার জমা দিয়েছিলাম। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে বললেন প্রস্তাব আকারে পাঠান, বিবেচনা করবেন, পাঠান প্রস্তাব পাঠান। সবগুলা প্রস্তাব দিয়ে যদি হয় স্যার, আপনাদের সরকারের কিছু করণীয় আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। চতুর্থ নম্বর প্রশ্নটি যুগভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় ও শ্রী দীপঙ্কর সেন মহোদয়। স্যার আমার যুগ্মভাবে আমাদের স্টার্ট কোয়েশ্চন নাম্বার 19। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাড্রেস স্টার্ট কোয়েশ্চন নাম্বার 19। প্রশ্ন 1, সাবরু বিধানসভার অন্তর্গত মানিকপুর বাজার এবং বিলোনিয়া বিধানসভা অন্তর্গত শান্তিবাজার, লাউগাম, কারথার কাটাকা এলাকায় ব্যাংক শাখা স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, এসএলবিসি এর তথ্য অনুসারে ছামলু বিধানসভা অন্তর্গত মানিকপুর বাজারে ইন্ডাসইন্ড ব্যাংকের শাখা খোলার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। বিলোনিয়া বিধানসভা অন্তর্গত শান্তিবাজার, লাউগাম, কারথার কাটাকা এলাকায় কোনো ব্যাংক শাখা খোলার পরিকল্পনা বর্তমানে নেই। তবে এইসব এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দিচ্ছে। না থাকলে কবে নাগাদ স্থাপন করা হবে বলে আশা করা যায়? এটা অলরেডি প্রসেস চলছে, এখনই এটা বলা সম্ভব। সাপ্লিমেন্টারি স্যার, লাউগান গাটধাং বেতাগা, এটা শান্তিবাজার মহকুমারই একটা অংশ। 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্র, আমার বিধানসভা কেন্দ্রের অংশ। এখানে 10টা বুথ সেখানে আছে। এখানে পরিবার আছে 2624টা পরিবার সেখানে আছে। জনসংখ্যা হচ্ছে 10,496 জনসংখ্যা সেখানে আছে। রাজ্যের বৃহত্তম গরু বাজার বলতে যা বোঝায় আপনারা জানেন, সেটা হচ্ছে লাউগান, সেখানে আছে। দীর্ঘদিন আগে থেকে এই বাজার সেখানে চলছে, প্রচুর মানুষের সমাগম সেখানে হয় এবং এটা একটা কৃষি প্রধান এলাকা লাউগান। আপনারা জানেন সেখান থেকে প্রচুর ধান উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়। কাজে এই জায়গাটার সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবটাই সেখানে সম্পর্কিত। কিন্তু দেখা গেছে যে এই জায়গাটার ভেতরে কোনো ব্যাংক নেই, যার ফলে দেখা যায় যে 2400 মতো জব কার্ড সেখানে আছে। এই 3টা এলাকার লোক, তাদের প্রত্যেককে হয় শান্তিবাজার যেতে হয়, না হলে তাদেরকে বাইকুড়া চলে যেতে হয়। তাহলে এই জায়গাটার ভেতরে একটা ব্যাংক স্থাপন করার জন্য আমি সেখানের মধ্যে দাবি রাখছি। সাপ্লিমেন্টারি স্যার, একসাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য। আর সাথে তার জরুরিতা একটু বলবো, সেখানে যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে তার বলার দরকার নেই, ধন্যবাদ, কিন্তু একটু যদি তাড়াতাড়ি হয় তাহলে ভালো হবে। এখানে যেহেতু ব্যাংকের ব্যাপার এসছে, আমি না বলে পারি না স্যার, কারণ 2018 সাল থেকে এই ব্যাংকের ব্যাপারে
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে আমি চিঠি দিতে দিতে আজ অব্দি আমার এলাকায় শানখোলা একটা বাজার আছে, শানখোলা বাজারে একটা ব্যাংক স্থাপনের জন্য অনেকবার কথা বলেছি, জায়গা দেখেছি, সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু আজ অব্দি আর হয়নি। আমি এরপরে থেকে এখন 2023 থেকে আমি আর খুঁজো নেইনি। সুতরাং মাননীয় অর্থমন্ত্রীকে এটাই আবেদন থাকবে যে যে জায়গাগুলিতে ব্যাংক স্থাপনের জন্য আমরা চিঠি দিয়েছিলাম এবং উদ্যোগ নিয়েছি ব্যাংক, কিন্তু এখনো হচ্ছে না, সেগুলি যাতে করা হয় সেটা আবেদন করবে। কাকরাইল বিধানসভা একটা এলাকা, হদরা, গজনমুড়া, আন্তরিক, প্রত্যশীল জাতি, এই বিস্তীর্ণ এলাকার মানুষ প্রচুর পরিমাণে ব্যাংকের অসুবিধা। আমি মাননীয় মন্ত্রণালয়ের কাছে আবেদন করবো সেখানে একটা ব্যাংক করা যায় কিনা এই দেখার জন্য। ঠিক আছে, দেখবেন স্যার, না 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 প্লিজ, আমি বলছি দেখুন আমার অঞ্চলে একটা ব্যাংক হবে, আমি আর আগে উল্লেখ করেছি। কেউ যদি সাতজন বিধানসভা ব্যক্তি বলে দিলে আমি বলি যে আপনাদের এই যেভাবে চলছে এটা তো ঠিক হইতেছে। আমার মনে হয় এটা আমি ডোন্ট টেক আদার ট্রেজারি বেঞ্চের তারা এটা মিনিস্টারের সাথে ডাইরেক্ট যোগাযোগ কতগুলি কোশ্চেন, তাহলে পিছনে দিয়ে কোশ্চেনগুলি কেউ পাবে না, ওরা দুই একটা কোশ্চেন বরাদ্দ করুক, কিন্তু আমরা ট্রেজারি বেঞ্চের মধ্যে করতে we can take up the matter with the minister directly. আমার মনে হয় এই জিনিসটা এছাড়া না, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ডাইরেক্টলি টেক আপ আরে ব্রাদার, এটা বেশি সোজা না না, ঠিক আছে, এখানে বেশি সোজা, প্র্যাকটিক্যালি তো স্বীকার করতে হবে এটা এখানে যিনি প্রশ্ন করবেন উনি একটা সাপ্লিমেন্টারি করবেন প্লিজ, আর এডিশনাল অন্য কেউ কি করতে পারবেন। 3-4 সাপ্লিমেন্টারি পেছন থেকে প্রশ্ন আনা যাচ্ছে না। যিনি প্রশ্ন করবেন মিস্টার সম্বুলাল চাকমা প্লিজ, মিস্টার সম্বুলাল চাকমা প্লিজ, সবাইকে বলছি, সবার উদ্দেশ্যে বলছি, যিনি প্রশ্ন করবেন উনি একটি সাপ্লিমেন্টারি আর এডিশনাল আবেদন করবেন। তাহলে তো ভাববে কাল 4টা 5টা কোশ্চেন এসে আর এখন শুধু 4টা। প্লিজ পানি তো বলুন। ব্যাংকিং কার্যপ্রণালী ভারতীয় রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে প্রত্যন্ত এলাকা এবং গ্রামীণ এলাকায় ব্যাংক শাখা এবং এটিএম কাউন্টার স্থাপন করার ক্ষেত্রে বিশেষভাবে জোর হয়েছে। আমাদের এটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার প্রয়োজনীয়তা দেখে সেটা আমরা প্রস্তাব রাখা হয় এবং শাখা এবং এই যে এটিএম কাউন্টারের বিশেষ জোর দেয় এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা এবং এটিএম কাউন্টারের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা পিছনে তাকিয়ে দেখি, যেখানে গত মার্চ 2018 পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএম এর সংখ্যা ছিল মাত্র 2টি, সেখানে সেপ্টেম্বর 2023 পর্যন্ত এটিএম এর সংখ্যা বেড়ে 33টি হয়েছে। গত 31 ডিসেম্বর 2018 পর্যন্ত যদি ব্যাংকের শাখা দেখি, আমরা রাজ্যে মোট 512টি ব্যাংক শাখা এবং 482টি এটিএম কাউন্টার ছিল। 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত রাজ্যে সর্বমোট 572টি ব্যাংক শাখা এবং 567টি এটিএম কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকার বিজনেস করেসপন্ডেন্টস এবং কমন সার্ভিস পয়েন্ট এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 1371টি এর শাখা কাজ করে চলেছে। রাজ্য সরকারের যে প্রতিদিনের সুশাসন, এর মাধ্যমে ব্যাংক যেখানে আছে ব্যাংকের ঠিক আছে, সব জায়গায় যেখানে নেই বিভিন্ন রকম যারা আমাদের মাননীয় বিধায়করা এখানে উত্থাপন করেছে, কিন্তু তার পাশাপাশি প্রতিটি এলাকাতে গিয়ে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ব্যাংক পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা অলরেডি সমস্ত শুরু হয়ে গেছে। তো এখানে যেখানে শান্তিবাজার এলাকার কথা আপনার বলা হয়েছে,
সেখানে আমরা আগামী এসএলবিসি মিটিং এ এগুলো উল্লেখ থাকবে, কিন্তু সেখানে আপনাদের এখানে ব্যাংক কাজ করছে, একটা ব্যাংক সেখানে কাজ করছে। তো বাকি একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক খোলা হবে, এটাও নিয়ে বলেছি। বাকি এখানে অন্যান্য বিধায়করা বলেছেন, তবে আমরা সেগুলো নেক্সট এসএলবিসি মিটিং এর মধ্যে উত্থাপন করবো। প্রমাণ রিজার্ভ ব্যাংকের সিস্টেমকে মান্যতা দিয়ে এবং রাজ্যের মানুষের সর্বাধিক দিয়ে যাতে সঠিকভাবে কাছাকাছি সুযোগ পায়, যেটা আমাদের সরকারের প্রথম প্রধান লক্ষ্য, এবং তার জন্য আমরা ব্যবস্থা নিই। সাপ্লিমেন্টারি স্যার, না 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 প্লিজ, আমি দুটো সাপ্লিমেন্টারি পাবো তো না স্যার? না আপনি হয়ে গেছে। আপনি নেক্সট কোশ্চেন কিন্তু আপনার, নেক্সট কোশ্চেন আপনার। পঞ্চম প্রশ্ন এনেছে মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Honourable Speaker, sir, question 27. মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয় প্রশ্ন করেছেন, 1 নম্বর প্রশ্ন, ইহা কি সত্য যে রাজ্যে ডাক্তার ও প্যারামেডিক্যালের স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে? উত্তর, ইহা সম্পূর্ণরূপে সত্য নয়। তবে বর্তমানে রাজ্যে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারির ফলে রাজ্যের জনগণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভবপর হচ্ছে। চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী স্বল্পতার অভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি রয়েছে। প্রশ্ন 2, যদি সত্য হয়ে থাকে তবে এই ঘাটতি পূরণে দপ্তরের কি পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে, চিকিৎসক ও প্যারামেডিক্যাল ঘাটতি ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জিডিএমও অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিসেস 226টি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে এবং এসএম অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার 172টি পদে এবং এসএসএম অর্থাৎ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার 16টি পদে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয়
মাননীয় স্পিকার মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই, এটা তো আছেই এবং আগামী দিনও থাকবে। একদম 100% সব জায়গায় যা চাই তাই হবে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে দেখতে হবে কতদিন ধরে কাজ। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলছে, যেখানে গ্যাপ আছে, যেখানে ফিল আপ করা যায়, ফিল আপ করার আমরা প্রক্রিয়া দ্রুতগতিতে চালাচ্ছি। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি আবার যে আমাদের 226টি চিকিৎসক এবং 429টি প্যারামেডিক্যালের শূন্য যেটা পদ পূরণ করার জন্য রাজ্যের অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তাছাড়া যাতে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, 175 জন নার্স এর মধ্যে আমরা নিয়োগ করব। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমিও স্বাস্থ্য দপ্তরের ছিলাম এবং নিজেও একজন আমি এই বিভাগে আছি, তো নিশ্চয়ই আমরাও চাইব না যে কোনো জায়গায় স্বাস্থ্য দপ্তর নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না, এতটুকু আশ্বস্ত করতে হবে। পরবর্তী নতুন জিনিস শুনলাম আজকে, আমাদের যে দীপঙ্কর বাবু বললো ডাক্তার কিংবা বেকার থাকে, আমি কিন্তু মাথায় তুলাই না, বলুক শূন্য পদে ফিল আপ করো। ডাক্তার বেকার, হাউ প্লিজ, একটা প্লিজ শূন্য পদ পূর্ণ করা বলছে, বলুন ডাক্তাররা বেকার থাকে কিভাবে? পুরোনো চিন্তাধারা থেকে ছেড়ে যান। উনি ছিলেন, উনি রাজনীতিতে আসার আগে উনি বেকার ছিল? দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস আমাদের বিধায়ক ছিলেন, উনি সরকারি চাকরি, উনি বেকার? বি কেয়ারফুল, শব্দ চয়নে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আপনি বেকারদের তাহলে হাসপাতালে ডিউটি দিন। আপনার কথা অনুসারে আপনি যেটা বলছেন এটা বেকার না, তাহলে হাসপাতালে বলছি। আরে আপনি জানেন সবকিছু বাদ দিন, আপনি একটা সংস্থান তার মানেটা বোঝা স্বাস্থ্যমন্ত্রী আগেও ছিল, যে বেকার এবং কর্মসংস্থান এই দুটোর মধ্যে আপনারা ছুটি গেলে আমি কথা বলতাম। এবং আপনারা এটা জানেন, এটা বামফ্রন্ট আর বলুন অবশ্যই বলুন, বলুন। আমাদের রতনবাবু ঠিকই বলেছেন যে ডাক্তাররা কখনোই বেকার হয় না। কারণ আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি পাস করেছি 11 বছর ধরে প্রাইভেট প্র্যাকটিস করেছি, আমি তো চাকরি করিনি, এবং 11 বছরে আমি যা রোজগার করেছি চাকরি ঢোকার সময় আরো কম রোজগার। আচ্ছা না না, সেটা না, হাসপাতালে চাকরি করলেই তিনি শাখা বেসরকারি স্তরে প্রাইভেট প্র্যাকটিস করতেই পারেন, ডাক্তাররা করছেন। গতকালকে রতন বাবুর এই বক্তব্যের পরও বুঝলাম অনেকের বদল হয়নি। নেক্সট কোশ্চেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার স্যার কোয়েশ্চন নং 81। মাননীয় স্পিকার স্যার, বরংগ্রাম রঞ্জিত দেববর্মা সিংহ, টিটিএডিসি গঠনের পর এ পর্যন্ত এডিসির বাহিরে কতগুলো গ্রামকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কতগুলো গ্রামকে বাদ দেওয়া হয়েছে? স্যার, উত্তর মেধাবীতে রাজ্য সরকার
উপজাতি কল্যাণ দপ্তর 1985 এবং 95 সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেহা নং 17/35 ট্রাইবাল ওয়েলফেয়ার এডিসি 94 পার্ট 1 802/2001 ডেটেড 22/7/1995 পুনর্লিপি সংযোগ কতে সংযুক্ত আছে অনুসারে এডিসি এ পর্যন্ত এডিসির বাহিরে নিম্নলিখিত 570টি ভিলেজ পাড়াকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 133টি ভিলেজ পাড়াকে এডিসি থেকে বাদ দেওয়া হয়েছে। তা নিম্নে দেওয়া হয়েছে স্যার। মহকুমা বাগবাজার যেটা অন্তর্ভুক্ত ভিলেজ পাড়া ধর্মনগর 12টি, কৈলাসহর 48টি, কমলপুর 64টি, অমরপুর 27টি, বিলুনিয়া 56টি, সাবরুম 30টি, উদয়পুর 38টি, খোয়াই 117টি, সদর 132টি, সোনামুড়া 46টি, মুখনেশার 570টি। 23 এবং 2 নম্বর তঙ্গ যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখনো এডিসির বাহিরে রয়েছে, আগামীতে সে সমস্ত গ্রামগুলিকে এডিসিতে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তরবঙ্গ স্যার, যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখনো এডিসির বাহিরে রয়েছে সেই ব্যাপারে এডিসি কৃতপক্ষ জানিয়েছে যে এডিসি কৃতপক্ষ নীতিগতভাবে এডিসি সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্যপাল কৃত নিয়োজিত কমিশনের মাধ্যমে এডিসির এলাকাতে বিভিন্ন এডিসি বহির্ভূত এলাকায় সংযোগ এবং বিভাজন করা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন পেশার মতে যদি পরিকল্পনা থাকে তবে কবে নাগাদ অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা যায়। উত্তরখান মন্ত্রী স্যার, এই ব্যাপারটি এডিসি কৃতপক্ষের বিচার দিন। 4 নম্বর প্রশ্নটায় যদি না থাকে তার কারণ কি? উত্তর প্রযোজ্য নয়। স্যার, আমার সাপ্লিমেন্টারি কোয়েশন, উনি যেটা বলেছেন এটা সবই ঠিক আছে, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। आं बनो साना लानायखौ मसे सार बो बांलाकिया सानानि अत्र मत्र अंका क गरब बाय साकायनो चिनि मंत्री महोदय किसा आंखौ बुजिबानो आं माननीय गरम गोनां मंत्रिनो सिंनानि मुसुंगो ताबु गोबांना पारा तंखौ जेटा एडिसि कामी बा एडिसि जे को बाय गाना आमति पारा गोबांना तंगो आं चिनि मंत्री गरम गोनां मंत्रिनि बक्रानि पारानि गानानि फकनो सानो abongka Lokhi Narayanpur BCO je para obo edisi ganabo কিন্তু বড়খাই yang জেনারেল ক্লাইটন থা একাই আরাম যখন থাঙ্গো বড় সাউসার সিং দীর্ঘদিন মনি ভাবে গড়াই থেকে অনেক দরখাস্ত থেকে ব্লক রিকা এসডিএম অফিসার রিকা এডিসি ও বরিকা কিন্তু সিং অমনো চিন ও এডিসি ন যে পারানো সিং মনো এডিসি অন্তর্ভুক্ত খাইমিয়ান টকা অমতি হাইনো কাইসা বটতলি পারা যেটা চিনি এলুকু সাইড নিবে এক সময় আর নাকমনি হিংজাকাই ও পারাবো তাবু এডিসিও অঙ্কইয়া অন্তর্ভুক্ত ইয়া কিন্তু আগে যতন রাসা পারা বাইতে নাংজা বটলি আবার রামচন্দ্র গাছ বলিব এখানে অমুক তাবু ও পারার অংটা অন্তিয়া হেকাই গোবাং পারা যেমন সাধু পারানো লেখন আমল বাটুমি থাকা কিন্তু অসাধু পারা টিপ্রাসা কামি পারা আবো তাবু আরনি বড় নাইও হবো কাছে এডিসি অন্তর্ভুক্ত অঙ্কন আর মেজরিটি বা টিপ্রাসার ন একে অন্তে হাকাই সাবরনি কলাসরনি কিছু পারা কাপালসরি রকম যেটা আবো এডিসিনি গোবাং মানে বরফনি চিনি টিপ্রাসানি পারা তঙ্গ অপর্ব অন্তর্ভুক্ত নাইও ঠিক সেমিনে আমবাস হব গোবাং টিপ্রাসা কামি তঙ্গ একে আরো বচিনি বড় রঙি যে কামি এডিসিনি ফাটাং তঙ্গ বড় এডিসি বাইরে তঙ্গনা নঙ্গ কে অ সামংরন দাতি দাতি যদি খাইনা থাঙ্গে কাই ব্লাইখানা হামনাই তামনি হিমবা এডিসি এলাকাও যতন টিপ্রাসা মানে এডিসি এলাকা তংনা নিমুসুঙ্গো হাঙ্গে কাবনি বাগৈ আনি কাইসা কইমুং তংনাই মাননীয় গরম গোনাং মন্ত্রী থানি যে অমনো দাতি দাতি খাই বাহাই কাই অ যে পারারন সিনিউই
শনাক্ত খালাयै बाहायथाय एडिसि अन्तर्भुक्त खालामोन आबुन बागै याखै रमना बागै आंनि फोरमायनाय हामबाय। माननीय स्पीकर सर, আমি সাপ্লিমেন্টারি ইন্ডিয়া হাইছে মাননীয় মন্ত্রী যে উত্তর মানে আরব বাইথাঙ্গ শাখা এডিসি কর্তৃপক্ষ শাখা নাই সামান এডিসি কর্তৃপক্ষ সামাবাই সীমিত রাজ্য সরকার সামান নাংনাই খালাইনাই নাই আবনো মিনি বরং গোনাं মন্ত্রী যে সামানি এডিসি কর্তৃপক্ষनि পক্ষে সাজাচ্ছিও রাজ্য সরকারनि নাহামু एडिसि कर्तृपक्ष सावै तंखा जों गसिउ ताव राज्य सरकार साना नांनाय जों खालायनाय अबसे ताबो खालायनाय के खालिया माने राज्य सरकार ताबो नाहार बुंतम ताबो लांसुं बुंतम अबसे किसा साजादो बरं स्पीकर सर जोंनि बरं माने खरंनि जे सोंनो सोंनायाव जोंनि सरकार पारमानेंट तीस बছর चीन बर बांगा बंचित खायका जों दा साइमनो चीन बर विशेष खाय चीन बुकुं बारा त्रिपुरा सरक जों ताबो साबो जे सिगार खाय जे चीन बर ताबो मानि सानि नेतृत्व जों चीन पारा जे जे बाथांनि चीन सरकार बसनायो चीन बर बांगा सामु तांनानि चीन पारा रानो जों दानानि बगै हामबाय সাপ্লিমেন্টারি স্যার উপজাতি কল্যাণ মন্ত্রী নিয়ে आं কিছু পাড়া বাহিনী কিছু সাবানো খ্রিস্টানগঞ্জ জবাহাইন কয়েকটা পাড়া দङ হ্যাঁ পুষ্কর জলপুকুরি হারুংপাড়া আবার বেবেন জেনারেল প্লাটুম একদম পুরানা জায়গা दङ आं हाइन नों नायमा जागाव किसा खबदिनि आं सामासु हामबाय অধ্যক্ষ মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি উত্তর দিয়েছেন এবং উনি হাউসকে আশ্বস্ত করেছেন প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে সরকারটা চলছে এই সরকার চেষ্টা করবে যে সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা এডিসির বাইরে বাদ পড়েছে এগুলোকে এডিসির ভেতরে নিয়ে আসার উদ্যোগ উনি নেবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। মাননীয় সপ্তম প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। बरं गोनां स्पिकार सार आंनि स्टार्ट क्वेश्चन नम्बर 49 माननीय स्पीकर महोदय माननीय स्वप्ना देवबर्मा महोदया एमएलए उनी जे 49 क्वेश्चन नम्बर उत्थापन करेছেন এর মধ্যে এক নম্বর কোশ্চেন হচ্ছে টিটিএডিসি ভিলেজ কমিটিগুলিতে রাজ্য সরকারের কতজন ভিলেজ সেক্রেটারি ডেপুটেশনে কর্মরত রয়েছেন উত্তর হচ্ছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে 270 জন পঞ্চায়েত সেক্রেটারি বর্তমানে টিটিএডিসিতে ডেপুটেশন ভিলেজ সেক্রেটারি হিসাবে কর্মরত রয়েছেন তাছাড়া
এর মধ্যে ওখানে স্থিরকৃত অর্থাৎ অ্যালোটেড যে পঞ্চায়েত সেক্রেটারি ছিল সেটা ছিল 527। এর মধ্যে দেখা গেছে যে অনেকে ডেপুটেশনে গেছে, অনেকে রিটায়ারমেন্ট আর অন্য জায়গায় চলে গেছেন, রিটায়ারমেন্টে গেছেন, তো ট্রান্সফার হয়েছে। এতে করে গিয়ে এই 527 জনের মধ্যে এখন 270 জন ডেপুটেশনে ভিলেজ সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, উক্ত ভিলেজ সেক্রেটারির বেতন ভাতা কে বহন করে থাকে? রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর উক্ত ডেপুটেড ভিলেজ সেক্রেটারিদের বেতন ভাতা বহন করে। Supplementary sir. Ang sana naman ka obose. ADC village secretary je deputation harmani obangka 2006 deputation harjakango apro ketal obostai ADC village khajagmani ketal obostao deputation harka যেহেতু টিটিএ এডিসিও কর্মচারী গৃহিণী বাড়ি মহাকেরি রহরজাত আংপাক সানা নাইনাকা অবশ্যে বুঝিনান নাইনাকা অবশ্যে 80 বছর ডেপুটেশন 80 লং টাইম নাহারে ডেপুটেশন রাজ্য সরকার রহরমানি ও কর্মচারী রত্ন তেইশা তু বুনানি বাড়ি ওয়ান সুব মন্দাতন না এডিসিনি বো কাহামংনাই রাজ্য সরকারনি বো কাহামংনাই এডিসিনি যে এডিসি বো বড় রিক্রুট খাইমানাই এডিসি বো বড় নিজি চাকরি তলাংনি থাংমানাই বিলেসা লুগনানি বাগै आं अबसे सानानि मुसंगो ताबो वान छुकमानि तन नरक अबो ननि जे डेपुटेशन हरमाने अबो तुबुनानि वान छुकमंग दातन ताई कैसन गांका 587 তে विलेज कमिटी हो যদি और 527 জন হিংসামানি বা 270 জন হিংসামানি ও 587 তে विलेज कमिटी बमाहायके चलिखना आं अबो किचा तथ्य नाहारे नायमानि 2-3 টা विलेज सेक्रेटारी खरक सासे 2-3 টা विलेज न चालू गुतंगो अब बाहायके इनाय अब बाहायके चालू गुइमानाय खरकसा बरो बखांगातान नाय नामदा मुसानाय बरसा नाय नामदा मुसानाय रसाक नाय मबो मुसानाय जानका बो रसाक नाय सुरबो हांगला मुसामानि तालबो मिलिगला आबनि बागे राज्य सरकार नि वानसुक माने कामतो ओ जे विलेज कमिटी न मरो पैसा तु बोना दाहान सुमानि तो ना एडिसिनो पैसा मरो एडिसी प्रशासन नरन अबना हादिने सानानि अब हाइकता वानसुक माने तां अबसे संगानि मुसुं মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়িকা যে বলেছেন এখানে এডিসিতে কিন্তু নিজেদেরও স্টাফ আছে এবং আমাদের এখানে যদি এমনি তো আমাদের এই যে পঞ্চায়েত সেক্রেটারি ভিলেজ সেক্রেটারি অনেক এখানেও কিন্তু কমতি আছে। এর জন্য আমরা চেষ্টা করছি যে আরও যাতে সেই সেক্রেটারি পঞ্চায়েত ভিলেজ সেক্রেটারি আমরা নিতে পারি বা পঞ্চায়েত সেক্রেটারি নিতে পারি। এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে যারা যারা সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে সেখানে আমরা ভিলেজ সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে সেখানে আমরা পঞ্চায়েত সেক্রেটারি এবং রুরাল প্রোগ্রাম ম্যানেজার কিন্তু ওখানে দিয়েছি আমরা আরপিএম যেটাকে বলে। তো চেষ্টা করছি যেখানে যেখানে আপনারা তো আমাদের কাছে এডিসির থেকে কোনো কাগজ দেননি যে ওখানে এই জায়গায় আমাদের খামতি আছে আপনারা পাঠান, আরো ডেপুটেশন চাই, সেভাবে দিলে আমরা নিশ্চয় চেষ্টা করবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট ওয়ান পয়েন্ট, এখানে মাননীয় একদম তাড়াতাড়ি শেষ কিন্তু অনারেবল এমএলএ যে প্রশ্নটা এনেছেন এটার উদ্দেশ্য হল দেয়ার আর ইনস্ট্যান্সেস, আমি 2 বছর ছিলাম এডিসিতে, এইখান থেকে যারা ডেপুটেড ওরা সেখানে যদি দুর্নীতিও করে, I know 2-3 cases like that.
এদের বিরুদ্ধে এনকোয়ারি হবে। এই সময়টাতেই কোনো না কোনো চ্যানেল ব্যবহার করে দে কেম ব্যাক টু দিস টিম। এবং এডিসির নিজস্ব যদি ভিলেজ সেক্রেটারি যদি তারা নিতে পারে, দেন দোজ এমপ্লয়িজ অর্থাৎ ভিলেজ সেক্রেটারিরা সম্পূর্ণরূপে এডিসির কন্ট্রোলে থাকবে। এন্ড দেন দুর্নীতিকে দমন করতে গিয়ে এটা সহায়ক হবে। দ্যাট ইজ ওয়াই শি ব্রট দিস কোয়েশ্চেন। তো আগামী দিন এডিসি যেন তাদের নিজস্ব ভিলেজ সেক্রেটারি নিয়োগ করতে পারে, সেই ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন কিনা? মাননীয় স্পিকার স্যার, আমার একটা ছোট্ট একটা কোয়েশ্চেন স্যার। কোশ্চেন অফ শেষ। স্যার, আমার একটা না না, জাস্ট আমি অপোজিশন লিডার বলে এডিসি নো 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 প্লিজ নো প্লিজ নো প্লিজ নো প্লিজ আপনি জিনিসটা বোঝেন না। আরে এটা আপনি বললে হবে না, যেখানে অ্যালোকেট সাহেব বলে দিয়েছেন টাইম শেষ। মাননীয় স্পিকার মহোদয়, এখানে আমাদের মাননীয় অপোজিশন লিডার যে বলেছেন, এটা তো এডিসির বিষয়। আপনারা লোক নেবেন কি নেবেন না সেটা তো আপনারা নেবেন, এটা তো আমরা কি করে বলবো? ফাইন্যান্স অনুমোদন না দিয়ে কি করে, টাকা ছাড়া কি করে? না না, সেটা আরেক জিনিস। টাকা ছাড়া কি করেন? টাকা ইজ উইথ ইউ স্যার। ঠিক আছে, ওকে। বিলের থেকে আমাদের যে মাননীয় সদস্যগণ, আমাদের এই টাকার মধ্যে আমাদেরও করতে হয়, আপনাদেরও যে টাকা দেয় সেই টাকার মধ্যেই আপনাদেরও ডিসিশন নিতে হবে। মাননীয় সদস্যগণ, প্রশ্ন তো বলবো শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের মাননীয় মন্ত্রীদের মধ্যে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্য থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা জিনিস, গতকাল সিবিএসসিতে কম বড়কে যারা পরীক্ষা দেবে তারা রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, এই বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি। এবং গতকাল যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছিলেন হাউসের মধ্যে যে কি চিঠি লেখা হয়েছে, এই চিঠি দেখে একটা সিদ্ধান্ত নেই। আমাদের প্রস্তাব ছিল 5000-এর বেশি ছাত্রছাত্রীরা যারা ককবরক বিষয় নিয়ে পড়াশোনা করছে 15ই ফেব্রুয়ারি তারা পরীক্ষা দেবে। কি স্ক্রিপ্টে লিখবে আদার দেন বেঙ্গলি? রোমান স্ক্রিপ্টের কথা আমরা বলেছি, কারণ তারা আদার দেন রোমান স্ক্রিপ্ট দে ক্যানট রাইট ইন এনি আদার স্ক্রিপ্ট। সরকারের অবগতির জন্য আমি বলছি, আবার আমাদের ত্রিপুরা রাজ্যে হায়ার এডুকেশনে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুইটি স্ক্রিপ্টেই ছাত্রছাত্রীরা ককবরক পরীক্ষাতে লিখতে পারছে, ইউনিভার্সিটিতে হচ্ছে। এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেও আমি গতকাল বলেছি পালি, লুসাই এবং সংস্কৃত এই বিষয়টাতেও বিভিন্ন স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারছে। তো আমরা দাবি করছি, আমরা প্রস্তাব রাখছি, এই হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা ডাইরেক্টরি অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরেট থেকে সিবিএসসি কর্তৃপক্ষকে যেন একটা চিঠি দেওয়া হয় যে ত্রিপুরায় যারা ককবরক নিয়ে পড়াশোনা করছে তারা যেন রোমান স্ক্রিপ্টে এবং বাংলা স্ক্রিপ্টে লিখতে পারে, সে ব্যবস্থা গ্রহণের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে আছেন, আমরা নিশ্চয়ই ওনার থেকে কিছু একটা শুনতে পাবো এই বিষয়ে। Why should we linger on this issue? Because এটা আমাদের সবার ব্যাপার। আপনাদের, আমাদের, এভরি চিলড্রেন যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এটা রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করুক, এটা আমরা অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, এর আগেও যে বিধানসভার মধ্যে মাননীয় অপোজিশন লিডার মহোদয় এই বিষয়ে আলোচনা করেছিলেন,
উনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখাও করেছিলেন, বলেছেন একটা কমিটি করার জন্য স্ক্রিপ্টের বিষয়। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই বিধানসভাতে মাননীয় অপোজিশন লিডার তখন বলেছিলেন যে যদি তামিলনাড়ুরও স্ক্রিপ্ট হয় আমার কোনো আপত্তি নেই, আমরাও বলছি এতে আমাদেরও কোনো আপত্তি নেই, তামিলনাড়ুর স্ক্রিপ্টও যদি হয় আমাদের কোনো আপত্তি নেই। তো এই বিষয়ে আমি একটা কমিটি অলরেডি করেছি, ডক্টর প্রতুল দেববর্মার নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি 3 জনের, এবং তারা আমার সাথে দেখাও করেছে। তাদের রিপোর্ট পাওয়ার পরে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারব। দেন স্যার, বাই দেন পরীক্ষা চলে যাবে, এই ছাত্রছাত্রীরা ফেল করবে। আরটিআই দিয়ে গতকাল আমরা বলেছিলাম, আরটিআই দিয়ে আপনার দপ্তর থেকে আমরা জানতে চেষ্টা করেছি, 19 তারিখ সেপ্টেম্বর ডাইরেক্টরেট অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে বলেছে যে দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার রিগার্ডিং দি ফ্রেমিং অফ সিবিএসই ককবরক ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। আপনি বলুন যে যারা পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎটা কি হবে? আওয়ার পয়েন্ট ইজ সিবিএসই, আমি কেন বললাম তামিল দিয়ে যদি হয় আমার কোনো আপত্তি নেই, বাই স্ক্রিপ্ট। এখন 3টা স্ক্রিপ্টে যদি ককবরক লিখতে চায়, 5টা স্ক্রিপ্টে লিখতে চায়, উই হ্যাভ নো প্রবলেম, তবে রোমান স্ক্রিপ্ট সেখানে থাকতে হবে। তারও একটা রিজন আছে, তার যারা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে হঠাৎ করে কি করে বাংলা শিখবে? হাউ দে উইল লার্ন? আমাদের ত্রিপুরা রাজ্যে আপনার পাশেই প্রাক্তন শিক্ষামন্ত্রী বসে আছেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলো যখন সিবিএসই তে পরিণত হলো, গভর্নমেন্ট অর্ডার রয়েছে আপনার সরকার থেকে, চাঁদনী চন্দ্রন সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি লিখেছে 14 তারিখ আগস্ট মাসে, কি বলেছে যে রিগার্ডিং সাবমিশন অফ লিস্ট অফ সাবজেক্টস with number of students which have been offered to the students of class 10 and class 12 of 96 CBSE affiliated Vidyajyoti schools in connection with the introduction of bilingual within bracket English and Bengali question papers in the board examination of February 2024 of CBSE. যদি এটা হয়, যদি এটা হতে পারে, CBSE understands ওভারনাইট ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাংলায় পড়াশোনা করছিল, ওভারনাইট দে ক্যানট লার্ন ইংলিশ, ওরা জানে। দেন ইন ককবরক এই দপ্তর থেকে কেন যাবেন? হোয়াই ইট উইল নট গো? ওই কমিটির রিপোর্ট কবে আসছে তাতে এই 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তারপরে কমিটি রিপোর্ট দেবে। উইদাউট দ্যাট কমিটি আমরা এই হাউসের মধ্যে এতজন লোক বসে আছি, 60 elected representative, we cannot take any decision. ওই কমিটি শুধু ডিসিশন নেবে, why can't we take decision? ওই 5000 ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? I am still appealing to the government যে একটা চিঠি যা কমিটির রিপোর্ট পরে আসবে, আসতে দিন, বাট 15 তারিখ ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হবে তার উদ্দেশ্যে সিবিএসই কে আমাদের একটা চিঠি দিতে হবে যে প্লিজ কনসিডার at least for the year 2024 so that the students can write in both the scripts. এই প্রস্তাব আমরা আপনাদের মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় অপোজিশন লিডার নিমেশ দেববর্মা মহোদয় যেটা বলেছেন, দেখুন আমি তো বললাম, আপনি যেটা বললেন আগে, এখানে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু এটা পাঠ্য বইও লাগবে, একটা বই যদি আপনার রোমান স্ক্রিপ্টও যদি করেন বা তামিলনাড়ুর স্ক্রিপ্টও করেন, একটা বই বানাতে হবে স্ক্রিপ্ট বর্তমানে। এবং সেই বিষয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চেয়ারম্যান টিটিএডিসির একটা উত্তরে লিখেছেন, কি লিখেছেন যে বর্তমানে পর্ষদের কাছে রোমান লিপিতে রচিত ককবরক ভাষার কোনো পাঠ্য বই নেই। 2 নম্বর হচ্ছে বাংলা লিপি ব্যবহার করে ককবরক ভাষা সকল বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে।
কারণ ককবরক ভাষায় পাঠ্য বইগুলো আজ অব্দি বাংলা লিপিতেই মুদ্রিত হয়। 3 নম্বর হচ্ছে রোমান লিপিতে লিখিত উত্তরপত্র পরীক্ষা ও যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রশ্ন তৈরি এবং সংশোধন ও মডারেশন করার জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায় না। অলরেডি বলে দিয়েছে আপনাদের। এখন এই মুহূর্তে these are all reports. পরীক্ষা দিচ্ছে, আমরা তো These are all reports. কলেজে আপনার কলেজে ত্রিপুরা রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে লিখছে, কি করে লিখছে? হাউ দিস ইজ বিং পারমিটেড? কেন দেবেন না? ইউ হ্যাভ টু রাইট লেটার ফর ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? উই ওয়ান্ট দি আনসার। আপনি বলুন, আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই, আপনাকে বলতে হবে। ইউ হ্যাভ টু টেল দ্যাট। আমরা চুপ থাকবো, ইউ হ্যাভ টু টেল। এভাবে হয় না। স্পিকার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু সাহায্য করতে চাই। স্যার, গত সেশনে এরকম একটা এই প্রশ্নটা উঠেছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক্সামিনেশনের ক্ষেত্রেতে অমরপুরের একটা স্কুলে একজন শিক্ষক সম্পর্কে অভিযোগ উঠেছিল। হ্যাঁ, অম্পি, যে ছাত্ররা রোমান স্ক্রিপ্টে লিখবেন, কিন্তু জৈনক মাস্টার তিনি সবাইকে বাধ্য করেছেন বাংলায় লিখতে হবে। তখন রোমান স্ক্রিপ্টে যারা লিখবেন তারা লিখতে পারেননি, অনেকে পরীক্ষা দিতে পারেননি। তো এই জায়গায় সরকারের সেখানে কোনো নীতি পরিবর্তিত হয়েছে কিনা? কারণ এই রাজ্যে এরকম বোর্ডের এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি 99% ছেলে মেয়ে রোমান স্ক্রিপ্টে লিখে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে না, যেমন ছিল তেমনই আছে, এরকম কেউ বাধ্য করেনি এবং এটাই চলবে। তাহলে এই যদি হয় সরকারের স্ট্যান্ড, কি করে একটা ডিপার্টমেন্ট থেকে সিবিএসইর কাছে লেখা হলো শুধু পার্টিকুলার একটা স্ক্রিপ্ট লিখতে হবে? তার মানে মোটিভেটেডলি, কনসাসলি যে সমস্ত ছেলেমেয়েরা রোমান স্ক্রিপ্টে লিখবেন তাদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য। কাজে এই ক্ষেত্রে সরকার এই সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, তার আগে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি আপনাদের জন্য কপি এনেছি, একটা কথা লিখেছে নিধি চিব্বা আইএস চেয়ারপারসন সিবিএসই, শরলেন্দু চৌধুরী আইএস সেক্রেটারি স্কুল এডুকেশন, ওনাকে লিখেছে ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ক্লারিফাই দি ম্যাটার and forward the state government's recommendation on the script in which the Kokborok examinations of class 10 and 12 should be conducted in the forthcoming board examinations set in begin on 15 February 2023. It may be noted that the board will not be able to conduct examinations for one language in multiple scripts. বলছে, আপনি একবার বলছিলেন গত সেশনে যে দুটোর জন্য পাঠায় না, ওরা পরিষ্কার বলে দিয়েছে আমরা কিন্তু মাল্টিপল স্ক্রিপ্টসে পারবো না। এখন তাহলে কি মেজরিটি যে স্ক্রিপ্ট লিখে তার জন্য বলা হবে না মাইনরিটি মাইক্রোস্কোপিক নাম্বার যে স্ক্রিপ্ট পছন্দ করেন সেটা হবে, কোনটা হবে? না না, কথা তো এরকম না। সিবিএসই কথা বলছেন অ্যাকর্ডিং টু ইওর, না 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 না, সেটা হোয়াট ইউ আর রিডিং আউট, আপনি বলছিলেন বাংলা আউট দ্যাট সিবিএসই ইজ আস্কিং টু চুজ অনলি পার্টিকুলার স্ক্রিপ্ট। So here, what will be your responsibility to choose the script by which majority? এটা তো না তো জিনিসটা, আপনি তো আপনার কথা বলছেন, আমি বলছি ওইখানে বলছে আমি আমার কথা বলছে মাল্টিপল স্ক্রিপ্ট হবে না, এই কথা বলছে। নট অনলি দ্যাট, মানলাম, তাহলে কি করে ডাইরেক্টরেট অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে এখানে লেখা হলো hence আমি সবটাই বলছি না, hence I would inform you that the sample question paper for CBSE examination may be prepared in Bengali script. আপনি তো চিঠি দিয়েছেন, চিঠি তো এটা আপনি চিঠি দিয়েছেন সিবিএসই কে, চিঠি তো বলছে এরকম, বলছে দুইটা স্ক্রিপ্ট হবে না, তাহলে এটা একটু বলছে না। ইটস ফাইন। উনি কি বলছেন
মেজরিটি স্টুডেন্ট, ত্রিপুরায় একটা সার্ভে হয়েছে, ইউ প্লিজ টেক দি নোট অফ দি সার্ভে। ত্রিপুরায় সিবিএসই তো বলার আর অপেক্ষায় থাকে না। মোস্ট অফ দি স্টুডেন্টস দে স্টাডি ইন ইংলিশ মিডিয়াম। আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে কি করে বেঙ্গলি স্ক্রিপ্ট বা মিজু স্ক্রিপ্ট চাপিয়ে দেবেন সেখানে? ঠিক, এটা তো আমাদের সেন্সে থাকা উচিত। তাহলে বক্তব্যটা বাংলাটা বাদ দিয়ে করবো। আমরা বলছি বাংলা বাদ দিয়ে আমরা এটা এটা বাংলা বাদ দিয়ে কম করো, যে পলিসি বলছে একটা বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে। এখন রেফারেন্স পিরিয়ড থেকে না এটা নিয়ে সারা দিন না না এই বিষয়ে আমার যেটা বক্তব্য, লেট দি গভর্নমেন্ট রাইট এ লেটার, এবং এই লেটারটা সার্কুলেট হোক। তার পরিবর্তিত সময়ে যদি সিবিএসই কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেয়, তার জন্য এই হাউস দায়ী থাকবে না। বাট লেট আ লেটার গো ফ্রম ডাইরেক্টরেট অফ কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, একটা চিঠি যা, এবং ওই চিঠির পরিপ্রেক্ষিতে তারা কি করবে, দ্যাট উই আর নট রেসপন্সিবল। ঠিক আছে। মাননীয় স্পিকার মহোদয়, উনি আমাকে আগেও আমার সাথে দেখা করে এই কথাটা বলেছেন, কিন্তু তার আগেও এখানে আমাদের রতনবাবু বলেছেন, এর আগেও কিন্তু আমরা প্রশ্নটা করেছিলাম সিবিএসসির কাছে। যাই হোক, আপনি যেহেতু বলছেন স্ক্রিপ্টের বিষয়ে, আমরা চিঠি দেবো বলছি, কি বলে ওরা? বাস, ওকে, ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্য সচিবের থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার ফল গুরুত্ব অনুসারে সংরক্ষণ অনুমতি দিয়েছে। প্রথমে মাননীয় সদস্য শ্রী সম্মান চাকমা কর্তৃক আনিত রেফারেন্স বিষয়বস্তু সংরক্ষণের জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, গত 4 জানুয়ারি আজকের কুরিয়ার পত্রিকায় প্রকাশিত দুর্নীতিতে নিমজ্জিত এদেশের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর সংবাদ শিরোনাম প্রসঙ্গে আমি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করছি এর বিবৃতি দেওয়ার জন্য। আজকে আমরা বলে পরবর্তী তারিখ। মাননীয় স্পিকার স্যার, এই বিষয়টা মাঝে মধ্যে জনজাতি এলাকার থেকে আসে। এডিসি আজকে বিবৃতি দিয়ে দিন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে পত্রিকাটা এসছে, এডিসি এলাকাতে 6টা প্রজেক্ট চলছে আমাদের আইসিডিএস প্রজেক্ট। তো এগুলিতে প্রায় সময় সেখানকার বেতন বা সেখানে কেনাকাটা বা তাদের সেখানে যে সমস্ত কাজ হয় সেগুলো এডিসি প্রশাসন দ্বারাই পরিচালিত হয়। তো সেখানে একটা বিষয় এসছে যে পারচেজ করছে, সেগুলোর জন্য কোনো টেন্ডার বা কিছু করা হয়নি। তো আমরা একটা ইনকোয়ারি দিয়েছি, কিন্তু সময় সময় এডিসি এখানে যারা আছেন বিধায়করা, এডিসির এলাকার আমাদের বিধায়ক এবং অপোজিশন যারা বিধায়করা আছেন, তাদের কাছেও আমি অনুরোধ রাখবো যে এডিসি প্রশাসনকে আমরা যখন যেটা তারা আমাদের কাছে রিকোয়েশন আসে, আমরা সেইভাবেই টাকাটা কিন্তু তাদেরকে বরাদ্দ করে দেই আমরা। কিন্তু সেখানে আমরা পরিচালনা করতে গিয়ে দেখছি সেখানে বাচ্চাদের খাবার দিতে গিয়ে সময়মতো খাবার দেওয়া হচ্ছে না, কারণ চাল ডাল কেনা হচ্ছে না, বা জিনিসপত্র যেগুলো কেনার দরকার সেগুলো টাইমলি কেনা হয় না। স্যালারি দেওয়া অনেকবার মনু এবং কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে অনেকবার বন্ধ হয়েছে, সেটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা সেখানে প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন এডিসি, তাদেরকে ডেকেও আমরা কথা বলেছি, টাকা দেওয়া সত্ত্বেও তাদের সময় মতন বেতন দেওয়া হয় না। এই বিষয়টা নিয়ে আমাদের দপ্তরের সচিব এবং আমাদের অধিকর্তা ওনারা এডিসি প্রশাসনের সঙ্গে কথা বলছে, এবং ওই দিন 4 তারিখের যে ঘটনা সেটার জন্য ইনকোয়ারির জন্য আমরা নির্দেশ দিয়েছি। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, আমরা জানি টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, আমাদের এডিসির যারা জনগণ, তাদের সেফগার্ডের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের বিকাশের জন্য তার মানে জন্ম। কাজে এখানে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা এখন। এই ধরনের পত্রপত্রিকায় লেখা এডিসি প্রশাসনের ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকটা দিনই লক্ষ্য করতে পারছি, যেখানে এডিসির প্রশাসন গত 2-3 বছর যাবৎ ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে, এবং যার কারণে এডিসির যারা জনগণ ওনারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন ভাবে এখানে সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের এই যে আজকের পরিয়াদে প্রকাশিত যে বিষয়টা আসছে,
এটা একটা বিষয় এখানে উত্থাপন করা হয়েছে, কিন্তু আমরা আরেকটা বিষয় এখানে যদিও পত্রপত্রিকা দেখিনি, আমরা একটা বিষয় আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম বিষয়টা, অঙ্গনারী ওয়ার্কার নির্মাণের জন্য ব্লকের থেকে ফান্ড নিয়ে জোনাল ডেভেলপমেন্ট জাতীয় জোনাল ডেভেলপমেন্ট অফিসারকে দেওয়া হয়েছে। হোয়ারেস আমরা জানি জোনাল ডেভেলপমেন্ট অফিসারের কাছে সেই রকম ম্যান পাওয়ার নেই যে অঙ্গনারী ওয়ার্কার নির্মাণ করবে, কিন্তু তারপরেও কি উদ্দেশ্যে এই জিনিসগুলো করা হচ্ছে। আমি ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, আপ কি হয়েছে কাররা, তো ওনারা বললেন যে আমাদেরকে কাজ করে দিচ্ছেন না, কাজ করতে দিচ্ছেন না। কারা কাজ করতে দিচ্ছেন না? এডিসি তে যারা বসে রয়েছেন ওনারা বারবার কমপ্লেন করছেন যে ওনাদেরকে দিয়ে অঙ্গনারী ওয়ার্কার নির্মাণ করতে হবে, এবং নিচু লেভেলের ওনাদের যারা কর্মীরা রয়েছেন ওনারা খুব সমস্যা করছেন, যার কারণে আমরা অঙ্গনারী সেন্টার আমরা নির্মাণ করতে পারছি না, এবং তার কারণে বাধ্য হয়ে আমরা জেডিওর কাছে আমরা দিতে বাধ্য হয়েছি। তাহলে এই যে জিনিসগুলো চলছে, গতকালকে একটা রাস্তার ব্যাপারে ছিল, রাস্তার ব্যাপারে আমি খবর নিয়ে দেখেছিলাম যে রাস্তার ব্যাপারে রাস্তা নির্মাণ করতে দিচ্ছে না, তার কারণে এজেন্সিগুলো পালিয়ে যাওয়ার অবস্থা। ঠিক তেমনি ভাবে আমাদের ছামনু থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত একটা রাস্তা 64 করোড়ের একটা 5.5 মিটারের রাস্তা প্রশস্ত করে নির্মাণ করার একটা কথা, সেখানেও এই যারা থার্ড সরকার দিয়ে যারা সরকারে এসেছেন ওনারা গিয়ে ডিস্টার্ব করার জন্য এখনো কি সেই রাস্তা কমপ্লিট হচ্ছে না, এবং যার কারণে এডিসি কে পয়েন্ট অফ অর্ডার এডিসি কে নিয়ে বা কেন্দ্রীয় সরকারের ভেতরে কি আলোচনা হচ্ছে, আগরতলা পৌর নিগমে কি আলোচনা হচ্ছে, টোটাল অটোনমাস সংস্থা বা অন্য একটা সরকার সম্পর্কে, অন্য একটা প্রশাসন সম্পর্কে এখানে বিশদভাবে আলোচনা করার ক্ষমতা আমাদের কেউরই নেই, বিকজ উই আর নট পার্ট অফ দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন। উনি যেভাবে বলছেন উনি পত্রিকা রেফারেন্সে বলছেন না, তাই বলুন, বাট আমার মনে হয় প্লিজ মাননীয় মন্ত্রী যদি এটা কোনো বিষয় থাকে, মাননীয় মন্ত্রী এবং সেখানকার যারা প্রশাসকরা আছেন, যদি কোনো ধরনের এই ধরনের দুর্নীতি বা কিছু একটা থাকে, লেট দেয়ার বি অ্যান এনকোয়ারি। থ্যাংক ইউ। এটা দপ্তর এনকোয়ারি করে দেখুক। থ্যাংক ইউ। বাট লেট আস নট ডিসকাস অ্যাবাউট বিষয়টা একটু শেষ করে নি মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা জনপ্রতিনিধি, উই আর ইলেক্টেড বাই দ্য পিপল, আমরা জনগণের দ্বারা নির্বাচিত, কাজেই যেখানে জনগণের স্বার্থ পূর্ণ হবে সেখানে আমাদের বলার অধিকার আছে কি নাই? সাহেব অবশ্যই আছে। কিভাবে আমাদের এলপি সাহেব বলতে পারেন যে আমাদের এখানে বিশদভাবে আলোচনা করার দরকার নেই? এটা হতে পারে না। বলুন। কাজেই আমি এজ এ জনপ্রতিনিধি, ওই এলাকার জনপ্রতিনিধি হিসাবে জনগণের কথা বলার জন্য আমি এখানে এসেছি, আমার দায়িত্ব আমি পালন করছি। ভারতীয় সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে, তো তার কারণে আমি বলবো এই যে সমস্ত দুর্নীতিগুলো চলছে, এডিসি এলাকার জনগণ মানে এই নয় যে রাজ্যের বাইরের এলাকার জনগণ, রাজ্যের জনগণ। কাজে আমাদের সরকারের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি আমাদের এডিসি এলাকার জনগণের জন্য চিন্তা ভাবনা করা। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত, আজকে এডিসির সরকার 3-4 বছর চলছে, কিন্তু তারপরেও কোনো হেল উদিস নেই। তার কারণে আমরা বাধ্য হচ্ছি এভাবে বিধানসভায় এই উত্থাপন করার জন্য। থ্যাংক ইউ স্যার। মাননীয় স্পিকার স্যার, আমাদের বিধায়ক শম্ভুলাল যে কথাটা বললেন পত্রিকার রেফারেন্সে, আমি আমাদের বিরোধী দলের নেতা অনিমেষ বাবুর কাছে রিকোয়েস্ট করব যে আমাদের উপরে যেহেতু আইসিডিএস প্রজেক্টটা ক্যান্ডোয়ের অধীনে, হয়তো আমাদের কাছেও একটু প্রেশার থাকে এই প্রজেক্টগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য। এই অর্থ বছর অর্থাৎ 23-24 যে অর্থ বছর 260টা অঙ্গনারী সেন্টার খোলার নির্দেশ ছিল, তার মধ্যে 49টা এডিসি এলাকাতে। তো সেটাও আমরা এখনো সেখানে লোক নিয়োগ বা সেখানে শুরু করতে পারিনি, কারণ সেখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে এই 31 মার্চের মধ্যে শুধু ডেডিকেটেড জনজাতি এলাকার জন্য 66 সেন্টার নতুন খোলার আবারও আমরা স্যাংশন পেয়েছি। সেগুলোরও সেখানে অঙ্গনের ওয়ার্কার বা হেল্পার নিয়োগ করা বা সেগুলোকে অপারেট করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করব যে এডিসিতে যারা আমাদের বিধায়ক সহ আপনারা যারা আছেন, এডিসিতেও সেই সমাজ কল্যাণ দপ্তরের কাজ ভালো হোক। আর যেটা পত্রিকাতে এসে সেটা আমরা ইনকোয়ারি করাবো, আমরা অলরেডি দিয়েছি। আর কোনো অবস্থাতেই
আমাদের সরকার এডিসি নিয়ে অনেকটাই কথা বলেন। আমি অর্থটাও যদি বলি, গত বছর আপনাদের ডিমান্ড ছিল 43 crore 86 lakh, আমরা কিন্তু পেমেন্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এবছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারও অলরেডি মার্চ মাস আসেনি, এখনো একটা কোয়ার্টার বাকি আছে, তারপর 36 crore 80 lakh আমরা দিয়ে দিয়েছি। তো সময় সময় যে অর্থ আমাদের কাছে চাওয়া হয় অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য বা অন্যান্য সমাজ কল্যাণ দপ্তরে, সেগুলো কিন্তু আমরা সময় মতো রেজ করে দিই। কিন্তু আমরা চাই আপনাদেরও সহযোগিতা সেই সেন্টারগুলো যেন ভালোভাবে চলে। দ্বিতীয় রেফারেন্স অনুষ্ঠান মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণ সাহারা এবং ওনাকে রেফারেন্স অনুষ্ঠান বিষয়বস্তু সহবর্তমানের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হলো দীর্ঘ 25 বছরেও চাকমাঘাটের পৌষ মেলা সরকারি ক্যালেন্ডারে স্থান পায়নি। 8ই জানুয়ারি 2024 তারিখে পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে। আজকে বিবৃতি দিয়ে দেবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি এর উত্তর 11 তারিখ। তৃতীয় রেফারেন্স অনুষ্ঠান এসে মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় আর ওনাকে রেফারেন্স দৃষ্টি বিষয়বস্তু সহবর্তমানের জন্য অনুরোধ করছি। চরম ভোগান্তি আমজনন। আমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি বিবৃতি প্রদানের জন্য। আজকে না হলে তারিখ জানাবেন। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় যে রেফারেন্স পিরিয়ডে এই বিষয়টা এখানে এনেছেন, আমি 11 তারিখ তারিখ দেব। দৃষ্টি আকর্ষণ নোটিশ কলিং অ্যাটেনশন। এখন আমি দৃষ্টি আকর্ষণ নোটিশ আমি মাননীয় সদস্যকে 3টি দিয়ে সেখানে নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। নোটিশের বিষয়বস্তু হল রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামের বৃদ্ধি এবং তা থেকে উদ্ভূত উত্তরত সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলাজনিত সংকট সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভায় উত্থাপন খবর দিয়েছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশের উপরে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপার হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের যে কলিং অ্যাটেনশনের নোটিশের উত্তর আমি 11 তারিখ। দ্বিতীয় নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেব রায়। নোটিশটি নোটে হবে না শেষ পর্যন্ত, আগামীকাল দিয়ে দিন না, আগামীকাল দিন, চেষ্টা করবো অন্তত 11 তারিখ। দ্বিতীয় নোটিশটি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেব রায় মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল উদয়পুর অমৃত রেলওয়ে স্টেশন থেকে উদয়পুর মাতাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে আসা যাওয়া রাস্তাগুলো প্রশস্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে আমার পরবর্তী তারিখ জানাবেন যে তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেব রায়ের যে কলিং অ্যাটেনশনের নোটিশ দিয়েছেন তার উত্তর আমি 11 তারিখ দেব। তৃতীয় নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা মহোদয়। নোটিশটি বিষয়বস্তু ত্রিপুরা চা শিল্পের অগ্রগতি সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশের সভা উত্থাপন করে দিয়েছি। এখন আমি শিল্প বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণের সভায় বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগ হন তাহলে আমাকে পরবর্তী তারিখ জানাবেন যে তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। অনারেবল স্পিকার স্যার, আমি আমার উত্তর আগামীকালকে 10 তারিখে দেব। আচ্ছা, এখানে আমরা এই মাননীয় স্পিকার স্যার, মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে 11 তারিখ হলে ভালো, কালকে আমি থাকবো না, আমার আবার আমার কোর্টে হাজিরা দিতে হবে উদয়পুরে। ঠিক আছে, এখানে ওয়েট মাননীয় মিনিস্টার মহোদয়, জাস্ট ওয়েট। মাননীয় শান্তনা চাকমা মহোদয়, জাস্ট ওয়েট। আমি এটা করছিলাম, উনি আমাকে চিঠি দিয়েছেন শান্তনা ম্যাডাম, যে অনারেবল স্পিকার, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ত্রিপুরা, আগরতলা, ত্রিপুরা, লেটার নাম্বার 37, হ্যান্ডিং ওভার চার্জ টু শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার, tourism, food, civil supplies and consumer affairs and transport to represent in the house during my absence with effect from 10 to onwards. সুতরাং 10 তারিখ থেকে তিনি কাল থাকতে পারবেন না। হ্যাঁ,
ওকে স্পিকার স্যার, আগামীকালকে হলে পারবো, আমি বিকাল কালকে তো বিরোধী থাকতে পারবেন না। ঠিক আছে। ঠিক আছে, সুশান্ত দিয়ে দেবেন উত্তর, কোনো অসুবিধা নাই। Laying of papers on the table of the house. Now, the business before the house is laying a copy of number 1, the report of the 5th State Finance Commission, Tripura for the year 2021-22 to 2025-26 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the RD, Udinberg Panchayat, etc. departments to lay a copy of the above mentioned report on the table of the house. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of the report of the 5th State Finance Commission, Tripura for the year 2021-22 to 2025-26. Honorable members are requested to kindly to collect a copy of the report from the notice office of the Tripura Legislative Assembly. এখন সবার পরবর্তী কার্যসূচি হল মাননীয় রাজ্যপালের ভাষণ নম্বরে সন্ধ্যাবাসনের প্রস্তাব এবং ভাষণ নম্বর আলোচিত সংশোধনী প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করেছি। এই সংক্রান্ত দ্বিতীয় দিন আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আমি নামের তালিকা পেয়ে গিয়েছি। আমি নামের তালিকা বললে সবার দিকে উল্লেখ রাখবেন। তো আমি এখন প্রদান করছি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 5 জানুয়ারি 2024 ত্রিপুরার মহামান্য রাজ্যপাল মহোদয় 92 প্যারার লিখিত ভাষণ এই সভায় পেশ করেন। আমি ওনার এই ভাষণের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে এই ভাষণে অ্যামেন্ডমেন্ট এনেছেন 18 জন সম্মানিত বিধায়ক, 130টি। আমি তীব্র নিন্দিতা করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় রাজ্যপালের প্রত্যেকটি প্রয়াস ত্রিপুরার জনগণের সার্বিক বিকাশ উন্নয়নের এক সুন্দর চিত্র তুলে ধরেছে। গতকালকে পরিষদীয় মন্ত্রী মাননীয় রত্ননাথ মহোদয় উনি বিস্তারিতভাবে বিরোধীরা যে অ্যামেন্ডমেন্ট এনেছিলেন তাদেরকে পুরো জবাব দিয়েছেন। সুতরাং এখানে আমি এই বিষয়ে কিছু বিষয় এখানে উত্থাপন করছি। প্রথমে এই প্যারার 6 নম্বর প্যারাতে মাননীয় রাজ্যপাল যেভাবে তিনি আলোচনা করেছেন, 3টি শব্দই প্যারার মধ্যে রয়েছে। সবগুলো পড়তে গেলে এতটা সময় আপনি আমাকে দেবেন না আমি জানি। তার জন্য আমি খুব ছোট আকারে বিশেষ বিশেষ শব্দগুলো এই সভাতে, এই মহতী সভাতে আমি উত্থাপন করছি। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে রাজ্যবাসীর সার্বিক বিকাশ, স্বচ্ছতা ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই একটি বিষয়ের উপরে মাননীয় রাজ্যপাল ত্রিপুরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে একাধিক যে পরিকল্পনা তিনি নিয়েছেন সেগুলো এখানে আমি এই বিষয়গুলো এখানে উপস্থাপন করার আগে বিরোধী দলনেতা সম্মানীয় অনিমেষ দেববর্মা মহোদয় এবং সিপিএম এর শৈলেন্দ্র মজুমদার দুটি বিষয় এনেছেন। শৈলেন্দ্রনাথ মহাশয়, শৈলেন্দ্রচন্দ্রনাথ মহোদয় দুটি বিষয় একই। আমি বিশেষভাবে যেহেতু অনিমেষ বাবু সেটা এনেছেন, তারা এখানে তাদের দল প্রথমে বিধানসভাতে তাদের সরকার এসেছিল, তো সুতরাং তিনি যে বিষয়টা এনেছিলেন যে শূন্য পদ পূরণের জন্য, আমি ওনার বিষয়ে যেহেতু ওনারা বিরোধী দল
জনগণের বেকাররা কি চাইছে, যেহেতু বিরোধী দল হিসাবে তাদের একটা ভূমিকা থাকে, কোন বিষয়গুলো করে বেশি জোর দিলে পরে বেকারদের হৃদয় জয় করা যায়, এই উদ্দেশ্য নিয়ে তারা এনেছেন। তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সিপিএম এর সদস্য একই বিষয় এনেছেন। কি এনেছেন উনি? হাজার হাজার সরকারি শূন্য পদে নিয়োগের ব্যাপারে রাজ্য সরকারের ব্যর্থতা সম্পর্কে রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই। বামফ্রন্ট সরকার যার বিষয়টা আজকে এনেছেন শূন্য পদে, তারা প্রথম 10 বছর, পরে টানা 25 বছরের শাসন ক্ষমতায় ছিলেন এবং 2018 সালে যখন ক্ষমতা থেকে যান 50,000-এর উপরে শূন্য পদ রেখে গিয়েছিলেন। তাদের যদি লজ্জা শরম থাকতো এত গরম গরম কথা বলতো না, কারণ এরা তখন সেই শূন্য পদ পূরণ করতে পারত। অনিমেষ বাবুরা নতুন এসেছেন, তারা বলতে পারে, কিন্তু সেদিন তারা এই শূন্য পদগুলো কেন পূরণ করেন নাই? এখন সরকারের এখানে এসে কিছু ভাষা তারা প্রয়োগ করছেন, আগেও করতেন যখন শাসনে ছিল। কি? অবহেলিত, বঞ্চিত, চূষিত, লাঞ্ছিত, অত্যাচারিত। এর সঙ্গে এখন যুক্ত হচ্ছেন কি, এই সরকার আসার পরে আত্মহত্যা করছে, অনাহারে মৃত্যু হচ্ছে এবং সন্তান বিক্রি করছেন। এই কথাগুলো বলে বলে দীর্ঘ 40 বছর কংগ্রেসের মাঝখানে 5 বছর মানুষের মানসিকতার উপরে আঘাত করেছিলেন। বিশেষভাবে এসসি এসটি জনগোষ্ঠীকে এভাবে উত্তপ্ত করেছিলেন যে আপনাদের এরা শোষণ করছে, বঞ্চিত করছে সমাজের ধনী ব্যক্তিরা যারা অর্থনৈতিক ভাবে দাঁড়িয়ে রয়েছে। এভাবে বিদ্বেষ, বিরোধ, দ্বন্দ্ব তারা দীর্ঘদিন ত্রিপুরাতে করে ত্রিপুরা উন্নতি অগ্রগতিকে কয়েক বৎসরেরা পিছিয়ে দিয়েছিলেন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, এরা বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে কটূক্তি করছেন, সরকারের টাকা খরচ করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি প্রথম পাতা ছোট্ট বই আমাদের সংকল্প বিকশিত ভারত, তিনি কি বলেছিলেন শুনে রাখুন, যে মানসিক অবস্থা নষ্ট করা আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী গরিব অন্তর্গত ব্যক্তিদের কিভাবে উৎসাহিত করে। প্রথম কথায় তিনি লিখেছেন, দেশের গরিবরা এই প্রথম নিরাপত্তা মর্যাদা পেয়েছে। দশকের পর দশক ধরে যাদের দেশের পূজা ভাবা হয়েছিল, আজ তারাই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করছেন। যাদেরকে আমরা অবহেলিত, বঞ্চিত মনে করতেন ভারতবর্ষের নরেন্দ্র মোদী, তাদের বলছেন তারাই দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করছেন। কৃষকদের তিনি বলছেন অন্নদাতা, এই শব্দ কোনদিন আপনারা শুনেন নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন কি, মেরা পরিবার জন 140 কোটি লোককে পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করেছেন। তারপরে এই যে উন্নয়নমুখী চিন্তাধারা শুধু কথা বলেন নয়, কাজের মধ্যে দিয়ে তার প্রমাণিত হয়েছে। 80 কোটি ভারতবাসীকে বিনা পয়সার চাল যে পৃথিবীর কোন দেশ নজির নেই। বামপন্থী প্রথম কি বলতেন? অন্ন চাই, অর্থাৎ খাদ্য চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, স্বাস্থ্য চাই। নরেন্দ্র মোদী এসে প্রথম মানুষকে বিনামূল্যে অন্ন দিয়েছেন। আন্দোলন প্রত্যাহার করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বাসস্থান চাই, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিবরা কোনোদিন থাকতে পারেনি, তাদের ঘর দিয়েছেন। এবার রাজি বিরসা মুন্ডার, ভগবান বিরসা মুন্ডা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 75টি জনজাতি, যারা পিছিয়ে পড়া জনজাতি, আদিম জনজাতিকে 24,000 কোটি টাকা, ত্রিপুরার বাজেট ওই 27,000 কোটি, 554,40,000 টাকা। আর ত্রিপুরার রিয়ং জনজাতিরা তাদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য, রাস্তাঘাট করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তা করা গরিব উন্নয়ন, গরিবের জন্য শৌচালয়, গরিবের জন্য ঘর, গরিবের জন্য বিনা পেশার উজ্জ্বলা গ্যাস, প্রধানমন্ত্রী কৃষি বীমা,
প্রত্যেকটি বিষয় প্রত্যেক গরিব মানুষের, তিনি বলেছেন গরিব মানুষের উন্নয়নে দেশের উন্নয়ন। তার জন্য এই মানসিকতা কি থেকে বেরিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তাধারার সঙ্গে সাপোর্ট করলে পরে দেশের অগ্রগতি এমনি এমনি হয়ে যাবে। যেখানে আমি যে কথা দিয়ে বলতে চেয়েছিলাম যে এইভাবে মানুষের মানসিকতাকে আঘাত না করে কিভাবে রোজগার পাওয়া যায়, কাজ পাওয়া যায়, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর আদর্শ অনুসরণ করে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, যখন বিকাশ যাত্রা রথ যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তখন বিরোধী দলের কিছু লোক সেখানে যেতে দেয় না, বিশেষভাবে এডিসি এরিয়াতে। এখানে আমার সঙ্গে আমাদের প্রমোদ রিয়ান বলছিলেন যে এরিয়ার ভিতরে তারা যেতে দিচ্ছে না, কারণ তারা চাইছে অগ্রগতি যদি না হয়, গরিব যত গরিব থাকবে তত রাজনীতিক কায়দা লুটতে তাদের সুবিধা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী মহাশয় বলছেন একটু নিচে কথা, ওদের কথা শুনে তো তখন আমরা চুপচাপ বসে থাকি, তখন মনে হয় দাঁড়িয়ে যায়, কারণ সবার শৃঙ্খলা ভঙ্গ করার আমাদের এই কেইজারি বেঞ্চের কারো ইচ্ছা নেই, তার জন্য সেটা শুধু আসলে একটু জোরে জোরে বলছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে প্যারাতে লেখা হয়েছে স্বচ্ছতা, স্বচ্ছতা কিভাবে আসবে? 51 নং প্যারাতে 35 নং প্যারাতে নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান, সম্ভবত 109 নম্বর মন কি বাত অনুষ্ঠানে বলেছিলেন যে ভারতবর্ষে একবার সমস্ত মানুষ যেন ডিজিটাল লেনদেন করে, অর্থাৎ নোট বন্দি। কেন নোট বন্দি করতে চাইছেন? কারণ যেখানে টাকা থাকবে সেখানে দুর্নীতি বেশি হবে। যখন অনলাইন ব্যবস্থা চলে যাবে তখন যে সমস্ত লোকেরা আলাদাভাবে, অর্থাৎ ঘুষ নেই, ঘুষ, তাদের সেগুলো বন্ধ হয়ে যাবে। কার থেকে টাকা নিচ্ছে, কোথায় থেকে টাকা নেওয়া হচ্ছে, সেগুলো অনলাইন ব্যবস্থাপনা করলে পরে আজকে যারা গরিব মানুষরা ঘর টর পাচ্ছেন, একটা সময় বামফ্রন্টের আপরে সব কর্মচারী নয়, কিছু কিছু কর্মচারী মানুষের থেকে টাকা নিতে আজ নরেন্দ্র মোদী ওই সমস্ত কর্মচারীদের দুর্নীতিতে বিক্ষোভ তৈরি করে দিয়েছেন। ঘরের টাকা ঢুকে যাচ্ছে তাদের বাড়িতে, শৌচালয়ের টাকা ঢুকে যাচ্ছে তাদের বাড়িতে, টাকা খেতে হলে কিছু কিছু কর্মচারী তাদের কাছে বিক্ষোভের মতো হাত পাততে হয়। নরেন্দ্র মোদী ডিজিটাল স্বচ্ছতা নিয়ে আসছেন, তার জন্য বিরোধীদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যদি নরেন্দ্র মোদীজি আরো 5 বছর ক্ষমতায় থাকে, ভারতবর্ষকে এখন ভারতবর্ষ পঞ্চম অর্থনৈতিক দেশ হিসাবে, এবং নরেন্দ্র মোদী বলছেন 2024 সালের পর দেশে আবার ক্ষমতা আসবে, দেশকে তৃতীয় অর্থনৈতিক দেশে নিয়ে যাবে। তার জন্য আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী বিএমএস অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে রূপান্তর করেছে, যাকে বলা হয় বিএমএস ডিবিটি প্ল্যাটফর্মের মাধ্যমে 17টি দপ্তরকে 68টি রাজ্য প্রকল্পের অর্থ সরাসরি সুবিধাভোগী গরিব মানুষের কাছে চলে যাচ্ছেন। তার জন্যই রাজ্যপালের ভাষণের মধ্যে যেহেতু এগুলো আছে, তার জন্য তারা তার বিরোধিতা করছেন, কারণ তাদের দুর্নীতি সেগুলো বন্ধ করার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যৌথভাবে চেষ্টা করছে। নেতারা যে দুর্নীতি করছে ওয়েস্ট বেঙ্গলে, লক্ষ লক্ষ তাদের কাছে টাকা পাচ্ছে, যখন বিমুদ্রাকরণ হবে অর্থাৎ নোটবন্দি করা হবে তখন সেগুলো এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে, যা ডিজিটাল ব্যবস্থা। তার জন্য এই ডিজিটালের উপরে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে। প্যারা নাম্বার 51, সেখানে 47,000 আমাদের সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে। এখানে বিরোধী দলের প্রবীণ মোস্ট সিনিয়র বিধায়ক শ্যামল চক্রবর্তী বলছেন কি কেরালাতে রেগার টাকা 600 টাকা, 600 না। ওনাকে জিজ্ঞেস করেন মহাশয়, আপনার মাধ্যমে
ওনাকে জিজ্ঞেস করতে চাইছি, কেরালা ভাতা কত দেয়, কতজন ভাতা পায়, কত পাচ্ছেন? ত্রিপুরা প্রায় 4 লক্ষ লোক ভাতা পাচ্ছে, 2000 টাকা করে। ভারতবর্ষের 15 জনের ত্রিপুরা ছোট্ট রাজ্য, নিজস্ব আয় কম। 250 আমি গিয়েছিলাম 250 তাদের সেখানে, শুধু সেন্ট্রালের টাকা দিয়ে। এরপরে উনি বলছেন রেগার মজুরি, ত্রিপুরাতে যারা রেগার কাজ করে তাদের হাজিরা যদি হিসাব করা হয় বেশি পায় তারা হাজিরা। কিভাবে পায়? তারা 3 থেকে 4 ঘন্টা কাজ করে। তো 3 থেকে 4 ঘন্টা যদি 226 টাকা হয়, তাহলে 8 ঘন্টা কাজ করলে তারা কত? এরপরে তারা গিয়ে বাড়িতে অনেক কাজ করে। ত্রিপুরার সে সুযোগ রয়েছে, যে পরিমাণ তাদেরকে মাটি দেওয়া হয় গ্রামে গঞ্জে, সেগুলো এখন রেগার কাজ করার মতো জায়গা নেই। যেগুলোতে করায় অনেক অনেক পঞ্চায়েত তার কাজ দিতে পারছেন না। তারা আদিম অবস্থায় রয়েছে। মানুষের যে তার কর্মসংস্থান, নিজের পায়ে দাঁড়িয়ে লোক তৈরি করবে, সে মানে শুধু রেগাতে ডুবে আছে, রেগাতে খাই আনার জন্য তারা চাইছে না যাতে বেকাররা নিজেদের আত্মনির্ভর হোক, আত্মনির্ভর হয়ে তারা সেগুলোতে তারা। এখানে উনি বলেছেন যে মন্ত্রী গিয়ে তালা লাগিয়ে দিয়েছে ঘরে। ঠিকই করেছেন তো সুধাংশু বাবু, মাননীয় মন্ত্রী। তাদের যে সমস্ত কর্মচারীকে এমন ভাবে তৈরি করছে শুধু ইনকলাব জিন্দাবাদ করো আর কাজ না করো, এই মানসিকতাতে তারা বেরিয়ে আসতে পারছে না। তার জন্য অফিসে গিয়ে অফিস করে না, গভর্নমেন্টের জনগণের টাকাকে তারা এক একজন লোক কত বেতন পায়। মন্ত্রী মহাশয় ঠিকই করেছেন যে যদি তুমি কাজ না করো অফিসে তো আমার দরকার নেই, কারণ সরকারের জনগণের টাকাকে অপচয় করবে না। তারপরে সেটাকে বাহাবা দিচ্ছেন, কারণ এমন কিছু কর্মচারী তারা তৈরি করে গেছেন, সেক্রেটারি থেকে শুরু করে পঞ্চায়েত তারিখটা পর্যন্ত এখন সরকারের কাজগুলো তারা যাতে ঠিকভাবে জনগণের কাছে না পৌঁছে একটা ক্ষুদ্র অংশ ষড়যন্ত্র করছে তাদের প্ররোচনার মধ্যে দিয়ে। তার জন্য সরকার আস্তে আস্তে ঠিক হবে, কারণ তাদেরও তো মানুষ, তো তাদের একটা মানসিকতা তো পরিবর্তন হবে। মাত্র 6 বছর 10 বছর থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে, তাদের কথা আর কেউ শুনতো না। আস্তে আস্তে তারা নেমে এসে 10-এ 0-তে চলে যাবে। কারণ একটা বিরোধী হলে পারো যেখানে থাকো একটা মানসিকতা থাকতে হবে কিভাবে সরকার তার ক্ষমতাকে সেটাকে ত্বরান্বিত করতে হবে। তার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয় সেদিক থেকে এদেরকে ভাবা দরকার। আরে সরকার 13 টাকা চার্জ দেয়, কত 1 টাকা 83 পয়সা ধান কিনে, ধান কিনছে সরকার সহায়ক মূল্যে, কত 21 টাকা 83 পয়সা। সরকার কত দেয়? ত্রিপুরা আমি বাদে দিলাম, কর্মচারী থেকে সকল অংশের মানুষ 13 টাকায়। কোন দেশে আছে? স্বর্গের রাজ্যে আছেন। তারপরে বলছেন নরেন্দ্র মোদী দেনা। অভ্যাস পরিবর্তন করতে হবে আগে থেকে, দিতে হবে। এই অভ্যাস ছেড়ে নতুন চিন্তাধারা সঙ্গে যুক্ত হন। মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে এবং জনগণ আপনাদেরকে আশীর্বাদ করবে ক্ষমতা থাকার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি অনেকটা সময় আপনি দিয়েছেন, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। মাননীয় সদস্য পাঠানলাল জমাতিয়া। Pilihan Hambai, sini Deputy Speaker Sarno. 5 তারিখ sini Mahamanda Rajyapal 92 priority je namun jangan poin aku cuma saja. Poin di sini kerana sini area yang kabja koro, angka biasanya kalau cuma ini, apabila education itu yang support sama musuh, tidak sih, অনেক তার মধ্যে অনেক ইউনিভার্সিটি বা অনেকগুলো সুইমিং পুল, ভালো চিন্তা ভাবনা নিয়ে পয়েন্টগুলি এখানে আলোচনা হয়েছে, সেটা ঠিক। আমি ত্রিপুরা রাজ্য উন্নতি হোক, ভালো হোক, সেটাই আমি চাই। এর মধ্যে কিছু কিছু ঘাটতি হয়ে গেছে,
যেমন আমাদের এর মধ্যে একটু বলতে গেলে একটা 12 স্কুল, অঙ্কুনগর 12 স্কুল, যেমন সেখানে এখনো হিস্ট্রি টিচার নেই, ইংলিশ টিচার নেই, বিজিটি নেই, অথচ ক্লাস 12 161 students in class 12 and in class 11 131. তো এত সংখ্যক ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে সেই জায়গাতে এখনো 1 বছর ধরে আমি যখন একজন এমএলএ হিসাবে যোগদান দিয়েছিলাম তখন থেকেই আমার নজরে আছে সেখানে পিজিটির অভাব। এরপরে নতুন করে একটা বিদ্যাজ্যোতি, অঙ্কিনগর বিদ্যাজ্যোতি স্কুলে সেই রকম অবস্থা, সেখানে জিওগ্রাফিক্যাল পোস্ট গ্রাজুয়েট টিচার নেই, সেখানে ইংলিশের টিচার নেই, সেখানে কংগ্রহ পোস্ট গ্রাজুয়েট টিচার নেই। আমি অনেক আছি এডুকেশন বিষয়ে। সেই দিন আমি বিজেপি গেলাম, গামাকুবাড়ি হাই স্কুল, অ্যারাউন্ড 193 স্টুডেন্টস আর দেয়ার। সেখানে দেখতে পেলাম ক্লাস 1, 2, 3 একসঙ্গে পড়াশোনা করছে একই রুমে। সেই রুমের অবস্থা খুব কাহিল অবস্থা, সব বেড়াঘর, টিনের বেড়াঘর, সেইগুলি ছেঁড়া বেড়া। আমার মোবাইলের মধ্যে আছে, নিউজে পাবলিশ হয়েছে। আরো আছে গামাকুবাড়ির মতো হাই স্কুল, সেখানে কোনো ডাইনিং হল নেই, কিচেন হল নেই, সাফিসিয়েন্ট টিচারের সংখ্যা নেই। তো সেই বেসিক রিকোয়ারমেন্ট গুলি যদি ফুলফিল না করা হয় তো শুধু উপরের দিকে চাইলেই হবে না, সেগুলির উপরেও কিন্তু ইম্পর্টেন্স দেওয়া দরকার। আমরা জানি অঙ্কিনগর আরডি ব্লক হচ্ছে একটা অ্যাসপিরেশনাল ব্লক, সেই অনুসারে অনেক সুযোগ সুবিধা সেখানে পাওয়া দরকার, সেই অনুসারে পাইনি। হেলথ বিষয়ে আমি একটু বলতে চাইব। অঙ্কিনগর সিএইচসি সেন্টারে ডক্টর মাত্র 3 নোস। আমার জানা মতে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, অ্যাজ পার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, একটা সিএইচসিতে মিনিমাম 6 জন ডক্টরের প্রয়োজন হয় এবং একটা পিএইচসিতে 4 নোস ডক্টরের প্রয়োজন হয়। তো পিএইচসিতে মাত্র 2 জন করে হসপিটাল চলছে। স্টাফ নার্সেস অভাব, মাত্র 6 জন নিয়ে অঙ্কিনগরে সিএইচসি চলছে। অনেকগুলি ইকুইপমেন্টস এর অভাব আছে সেখানে। তবে অভাব টেলিফোনে অনেকবার চেষ্টা করেছিলাম সিএমওর সঙ্গে কথা বলার, কিন্তু আজও অবধি কোনো হয়নি। এরপরেও প্রয়োজন আছে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে এই যে উল্লেখ নেই, যেমন ছেচুয়া একটা বাজার, প্রায় 8 থেকে 9টা ভিসির লোক সেখানে বাজার করে, সেই জায়গা থেকে একটা কমসে কম পিএইচি একটা সেট আপ করা দরকার। সেখানে পিএইচির কোনো উল্লেখ নেই, সব অমরপুরে যাচ্ছে, সব অম্পিতে আসছে। অম্পি আসলে কি হবে, সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তার জন্যই এই পয়েন্টগুলি কিন্তু আমি অনুরোধ করছি সংযোজন করতে পারলে ভালো হবে। এরপরে স্পোর্টস বিষয়ে আমরা জানি ত্রিপুরা রাজ্যে ফুটবলে সবচেয়ে বোধহয় আমার এরিয়া থেকেই কিন্তু প্রতিভাবান প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স, ন্যাশনাল লিগ ফুটবল প্লেয়ার্স কম করে না হলেও আমার এরিয়ার মধ্যে 50 জনের মতো আছে। এখন আমার কাছে একটা লিস্ট আছে। ন্যাশনাল লিগ প্লেয়ার্স যেমন সুকান্ত জমাতিয়া, রাজীব জমাতিয়ারা সবাই এ ডিভিশন প্লেয়ার। তো সেই অনুসারে সেই মাথায় রেখে, সেই পয়েন্টগুলি মাথায় রেখে সেখানে একটা স্পোর্টস বা একটা ভালো স্টেডিয়াম করা দরকার। তারা কিন্তু গ্রামে গঞ্জে
মাঠেই, ছোটখাটো একটা মাঠে খেলা করে কিন্তু নিজেরা কষ্ট করে কিন্তু ন্যাশনাল মিট করেছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অনেক আছে, আমার কাছে রিপোর্ট আছে। এখন আমি জাস্ট দেখে বলে দিচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল প্লেয়ার নীলা কিশোর জমাতিয়া, যারা স্পোর্টস বিষয়ে আছেন ওনারা জানবেন। ইন্টারন্যাশনাল প্লেয়ার আরো একজন আছে, নাম হচ্ছে গোপাল জমাতিয়া, আরো আছে জিতেন জমাতিয়া, অন্যান্য আরো আছে, বললে শেষ হবে না। তাই আমার অনুরোধ থাকবে যেন একটা ভালো স্টেডিয়াম, যদি পারি একটা স্পোর্টস স্কুল খোলার জন্য মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। এবং এরপরে আরো আছে, এখন যে জলজীবন মিশনের উপর আমি কিছু বক্তব্য রাখতে চাই। একটু আগে আমরা আলোচনা করেছিলাম সিএম মডেল ভিলেজের উপরে। সেই ভিলেজেই এখনো কিন্তু ওয়াটার কানেকশন হচ্ছে না। যেমন বাটাপাড়া আন্ডার ইস্ট ত্রিশলং ভিলেজ, দ্যাট ইজ মডেল ভিলেজ, প্রায় 30-35 ফ্যামিলি আছে, এখনো ট্যাপ বসানো হচ্ছে কিন্তু নিচে পাকা করে দেওয়া হচ্ছে না এবং জলও গিয়ে পৌঁছায়নি, জাস্ট নামে মাত্র সেখানে পয়েন্ট বসানো হলো। আরো আছে রঘুরা পাড়া, অ্যারাউন্ড 38 ফ্যামিলিজ, সেটাও আন্ডার দ্যাট মডেল ভিলেজ, দ্যাট ইজ ইস্ট ত্রিশলং, সেখানেও সেই অবস্থা। এবং বাজিরাই পাড়া অ্যারাউন্ড 30 ফ্যামিলিজ, সেখানেও জলের ব্যবস্থা নেই। মেনশন করতে গেলে অনেক খালি করা যায়, কিন্তু এরপরেও রাস্তার কানেকশন নেই। অথচ মডেল ভিলেজ, সেখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যায়নি, অন্যান্য একটা জেনারেল বা সাধারণ একটা বিষয়ের মতোই সেখানে চলছে। তো সেখানে কোনো আউটকাম দেখা যাচ্ছে না। এরপরেও আন্ডার গঙ্গিয়া ডিসি, সেখানে সেই অবস্থা। আমাকে বারবার ওনারা ফোন করে বলেন, যখন আমি বিজিতে যাই, বানকারাই পাড়া 40 ফ্যামিলিজ, সেখানে নো পয়েন্ট ওয়াজ ফিক্স, এখনো পয়েন্ট বসানো হয়নি, পাইপ কানেকশন হয়নি, 40 ফ্যামিলির মতো রয়ে গেছে। অনেক কিছু বাকি রয়ে গেছে। জাস্ট আমার এরিয়ার বা আমার অ্যাসেম্বলির কথাই আমি চিন্তা করে বললাম সেখানে, যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি আমার কনস্টিটুয়েন্সি। এরপরে আরেকটা জায়গা আছে, পিয়ারি মাইরেন বলে একটা জায়গা আছে, ওখানে সেই অবস্থা। অমরপুর থেকে এত দূর নয়, প্রায় 6টা ডিস্ট্রিক্টে নিয়ে একটা বাজার, সেখানেও একটা বড় একটা কমিউনিটি হল দরকার, একটাও কমিউনিটি হল নেই সেখানে। এরপরে অম্পিনগর টাউন, জাস্ট টাউনের সঙ্গেই একটা ছোট্ট টাউন হল আছে, কমিউনিটি হল, নট এ টাউন হল, কমিউনিটি হল, সেটাও কিন্তু ভাঙ্গাচোরা, সেখানে সঠিকভাবে মিটিং করা যাচ্ছে না। তো মাননীয় আমাদের মহামান্য রাজ্যপালের বক্তৃতায় আমরা শুনলাম, শুধুমাত্র ডেভেলপমেন্টটা শহরমুখী হচ্ছে, গ্রামের দিকে ডেভেলপমেন্টটা খুব কমই দেখা যাচ্ছে। তার জন্যই যে ঘাটতিগুলি বা বাকিগুলি রয়েছে, সেগুলিকে যেন সংযোজন করে, সেটাই আমার অনুরোধ থাকবে। নমস্কার। ধন্যবাদ। মাননীয় সদস্য ভগবান চন্দ্র দাস। শেষ করে দিব? ঠিক আছে। তো আজকে আমাদের বেলা 2 ঘটিকা পর্যন্ত আমাদের আজকের এই সভা মুলতবি ঘোষণা করা হলো। ধন্যবাদ।
শোনো ভোজন রসি সোনা ঝা কর লঙ্কা ইলিশ সর্ষে নাও মাংস লং তরে কাচ্চি ঘানির টেস্ট সেই বলবে লং লং তরাই স্বাদে তোমাকে It all begins in a search for knowledge and insight. We work hard to our goals. Engineers, teachers, honors, lifesavers. No matter what path we choose, if we later decide to leave, we are always searching for a bigger picture. Dream big. Tripura.